পাকিস্তানে তো এত গুলি চলছে না, অস্থিরতার পদধ্বনি শুনতে পাচ্ছি। আমেরিকা কিছু একটা বানাবে। চায়নার অবস্থানটা কোথায় থাকলো? প্রিয় দর্শক, পার্বত্য নিউজের নিয়মিত টকশো পার্বত্য আলোচনার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত বেশ কয়েকটি পর্বে ভারতের আমাদের অতিথি ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্য। আমরা আগের পর্বগুলোতে সাম্প্রতিক ইস্যু অর্থাৎ কাশ্মীর ইস্যু এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমরা কথা বলেছি। এবারের এই পর্বে আমরা মূলত পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতে চাই। জনাব সৈকত ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সৈকত ভট্টাচার্য, আপনি জানেন আমাদের বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে, সেই পার্বত্য চট্টগ্রামের ঠিক সাথেই ভারতের সেভেন সিস্টার্স রয়েছে। বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের দুইটি রাজ্য, ত্রিপুরা এবং মিজোরাম, এবং এর পাশাপাশি মিয়ানমারের দুইটি রাজ্য খাইন এবং চীন স্টেট রয়েছে। তো এই রকম একটি যে ভৌগোলিক বৈশিষ্ট্যমণ্ডিত এলাকা, যেখানে থেকে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই কথা, ষড়যন্ত্রের কথা আলোচনা আমাদের দেশে এবং দেশের বাইরে রয়েছে, এবং এর পাশাপাশি এই অঞ্চলটা আবার দীর্ঘদিন ধরে এখানে ইনসার্জেন্সি বা বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চলছে বাংলাদেশে, পার্বত্য চট্টগ্রামে, ভারতের সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যতে এবং মিয়ানমারেও একইভাবেই বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চলছে। তো এই যে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে এই বক্তব্যটা, সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে আমাদের যে পলাতক প্রধানমন্ত্রী বা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ক্ষমতায় থাকতে বলেছিলেন যে এই অঞ্চলে ঘিরে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। তো আপনি এই বিষয়টাকে কি দেখেন? আমি প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা মায়ানমারের প্রভিন্স চীন এবং সেখানকার চীন জনগোষ্ঠী, মণিপুরের যে পাহাড়ি অঞ্চলের যে কুকি জনগোষ্ঠী, অন্যদিকে যে মিজোরামের যে জনগোষ্ঠী, এদের সবাইকে বলা হয় যে তাদের নাকি আদি কোনো এক পুরুষ ছিল, নাম হলো জো, এবং বর্তমানে এরা মোটামুটি অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং এদের অধিকাংশেরই চার্চ হলো আমেরিকান চার্চ, আমেরিকান প্রোটেস্ট্যান্ট চার্চ। এইবারে আমাদের যেটা বুঝতে হবে যে সেটা হলো আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে মায়ানমারে, যেখানে কিনা চীন প্রভিন্সে চীন জনগোষ্ঠী একটা বিচ্ছিন্নতাবাদী একটা লড়াই চালাচ্ছে, অন্যদিকে মণিপুরে যেখানে কিনা হিন্দু মেইতি যারা কিনা মণিপুরের ভ্যালিতে থাকে তারাই সংখ্যাগুরু, এবং অন্যদিকে যে কুকি জনগোষ্ঠী যারা কিনা মণিপুরের হিলে থাকে, মানে মণিপুরের পাহাড়ে থাকে, তাদের মধ্যে যে একটা বৈরিতামূলক এক ধরনের দাঙ্গা হাঙ্গামা চলছে, যুদ্ধ চলছে বলা যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অনেকেই এটা বলেছে এই জনগোষ্ঠীটা, যাদেরকে আমরা পিপল অফ দ্য জো বলি, তারা নাকি হয়তো একটা আলাদা রাষ্ট্র গঠনের চিন্তাভাবনা করছে। এই ধারণায় আরো বেশি ইন্ধন আসে কিছুদিন আগে, যখন মিজোরামের চিফ মিনিস্টার আমেরিকায় গিয়ে বলে যে আমরা তিনটি দেশের মধ্যে আমরা আমাদের যে পিপল অফ দ্য জো আর মোটামুটি ভাবে যেহেতু তারা বন্টিত, এটা একটা খারাপ দিক, এই জিনিসটার একটা সমাধান করতে হবে। ব্রিটিশরা জোর করে তিন দেশে, ওনার কথাটা ছিল এরকম যে ব্রিটিশরা জোর করে ওনারা তিন সীমান্তের মধ্যে ভাগ করে দিয়েছে, ওনারা এটা মেনে নেননি কখনো, কাজে ওনারা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। রাইট। এবং মনে রাখা দরকার যে বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্টের যে বোম জাতীয় এই পিপল অফ দ্য জো এর অন্তর্গত। সমস্যাটা আসলে তৈরি হয়েছে দুভাবে। একটা হলো যে মায়ানমারে যখন বামের, যারা কিনা মায়ানমার ন্যাশন স্টেটের প্রায় 65% জনগোষ্ঠী, তাদের নিজেদের মধ্যে যে সিভিল ওয়ারটা শুরু হয়, এনইউজি অর্থাৎ সুকির যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি, এবং অন্যদিকে আত্মাদাও অর্থাৎ আমরা যেটাকে সামরিক জুনটা বলি, তাদের মধ্যে যে সিভিল ওয়ার, এবং তাকে কেন্দ্র করে বামেরদের যে চারপাশে ঘিরে আছে যে এথনিক মাইনরিটি, তাদের যে স্বাধীনতা সংগ্রাম, এই দুটো মিলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিনা চীন প্রভিন্সে চীন জনগোষ্ঠীর যে স্বাধীনতাকামীরা ওখানে শক্তিশালী হয়ে গেছে। ইতিমধ্যে আমরা ইন্ডিয়ার যে মণিপুরে একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হতে দেখেছি। এমনিতে ইন্ডিয়াতে আমরা জানি যে নাগাল্যান্ড আর হলো, অন্যদিকে কিনা হলো গিয়ে যে মণিপুর, এই দুটো প্রভিন্সেই কিন্তু
স্বাধীনতা সংগ্রামের একটা দীর্ঘদিনের ইতিহাস আছে। নাগাল্যান্ডের যে নাগা জাতীয় মোটামুটি খ্রিস্টান এবং তাদেরও চার্চ হলো ইভাঞ্জেলিক্যাল চার্চ অফ ইউএসএ, এবং এরা কিন্তু হিন্দু মেইতিদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা সংগ্রাম করত। আমরা জানি হিন্দু মেইতিদেরই সবচেয়ে পুরনো স্বাধীনতা সংগ্রামী অর্গানাইজেশন হলো ইএলএ। এটা যিনি শুরু করেছিলেন তার নাম হলো ঐরাবত সিংহ। তো এই সময় আমরা দেখেছি যে ভারত সরকার সঙ্গে সাধারণত হিন্দু মেইতিদের একটা বৈরিতামূলক সম্পর্ক ছিল, কারণ হিন্দু মেইতিরা মণিপুরের স্বাধীনতা চাইতো। অন্যদিকে মণিপুরের যে আপনার হিলস পাহাড়ে যে মাইনরিটি আছে কুকিচিন, এরা কিন্তু ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে মূলত আসাম রাইফেলসে জয়েন করত, এবং তাদের মাধ্যমে কিন্তু মেইতি স্বাধীনতা সংগ্রামীদের দমন করত। মানে সেটা স্বাধীনতা সংগ্রামী বলুন কি সন্ত্রাসবাদী বলুন, আপনি যা কিছু বলতে পারেন, মানে যে বিদ্রোহী বলুন, যাই বলেন না কেন। তো স্বাধীনতার যারা সপক্ষে যারা বিদ্রোহ করত তাদের সঙ্গে তখন আমরা দেখেছি কুকিরা কিন্তু যে দিল্লির এলাই, আর হিন্দু মেইতিরা হলো দিল্লির সঙ্গে বৈপরীত্য সম্পর্ক। এইটা সম্পূর্ণ ঘুরে যায় এবারে 2014 সালে যখন নরেন্দ্র মোদী পাওয়ারে আসে। আরএসএস এবং বিজেপি আস্তে আস্তে করে হিন্দু মেইতিদের এটা বোঝাতে সক্ষম হয় যে আমরা হিন্দু, অতএব যে ভারত থেকে বিচ্ছিন্ন আন্দোলন হয়ে কোনো লাভ নেই, বরং আমরা এক হয়ে মূলত যারা কিনা মাইনরিটি ওই অঞ্চলে তাদের সঙ্গে যুদ্ধ চালাবো, বা তাদের সঙ্গে আমাদের যে বৈরিতামূলক সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব। এবারে এটার ফলে উল্টো একটা অবস্থান তৈরি হয়, যেখানে আমরা দেখি যে হিন্দু মেইতিরা হয়ে দাঁড়ায় যে বিজেপি সরকারের এলাই, আর কুকি যারা কিনা দীর্ঘদিন ধরে আসাম রাইফেলসে যুক্ত হতো এবং তারা কিনা আসলে দিল্লির এরাই ছিল, তাদের সঙ্গে দিল্লির সম্পর্কটা হয়ে যায় বৈরিতামূলক। মানে ডাইনামিকটা পুরো চেঞ্জ হয়ে যায়, রাইট। এই চেঞ্জটা আরো বেশি হয় যখন কি মায়ানমার থেকে একটা মানে সেখানে যেহেতু গৃহযুদ্ধ চলছে, মায়ানমারের চীন প্রভিন্স থেকে প্রচুর চীন যারা কিনা কুকি চিনিনাদেরই জাত ভাই, পিপল অফ দ্য জো, তারা ঢুকে পড়ে মণিপুরে, এবং মণিপুরের যে কনজারভেশন যে ফরেস্ট আছে সেই ফরেস্টের জঙ্গল ক্লিয়ার করে বহু জায়গায় তারা বসতি স্থাপন করে। মণিপুরের যে প্রভিন্সিয়াল সরকার, সেই প্রভিন্সিয়াল সরকার কিন্তু এটার বিরোধিতা করে, কারণ সে প্রভিন্সিয়াল সরকার স্বাভাবিকভাবে হিন্দু মেইটি ডমিনেটেড, যেহেতু হিন্দু মেইতিরে ওখানে প্রায় 57% অফ মণিপুর। তো তারা স্বাভাবিকভাবেই এই এক্সট্রা যে আসা লোকেরা, যে চীন থেকে আসা লোকেরা আসলে জনবিন্যাসটা নাকি বদলে দিচ্ছে মণিপুরে, এরকম একটা দাবি করতে থাকে। এবং এতে আরো ভয়ঙ্কর চাপ আসে যখন দেখা যায় যেখানে আগে দিল্লি শুধুমাত্র কুকি খ্রিস্টানদেরই মণিপুরে এসটি কোটা দিত, মানে শিডিউল ট্রাইব হিসেবে তাদের একটা কোটা দিত সরকারি সার্ভিসগুলোতে, অর্থাৎ কুকি জনগোষ্ঠী ওখানে কোটার সুবিধা পেত, শিডিউল ট্রাইব হিসেবে কোটা পেত, যেটা কিনা আগে হিন্দু মেইতিরা পেত না। কিন্তু এই বিজেপি সরকার এইবার যেটা করলো 2023 সাল থেকে, যে তারা কিন্তু শিডিউল ট্রাইবের মধ্যে হিন্দু মেইতিদেরও নিয়ে আনলো। এর একটা কারণ হিন্দু মেইতিদের দাবি ছিল যে শিডিউল ট্রাইব হওয়ার সুবিধা নিয়ে কুকিরাই ভালো ভালো সমস্ত প্রভিন্সিয়াল চাকরিগুলো বাগিয়ে নিয়েছে, সেই জন্য তাদেরকেও শিডিউল ট্রাইব যদি দেওয়া হয় তাহলে কুকিদের আর এজটা থাকছে না, সে সুবিধাটা চলে যাচ্ছে। এটা নিয়ে দুজনের মধ্যে চরম একটা বৈরিতামূলক আন্দোলন শুরু হয়, দুজনের মধ্যে একটা চরম সংঘর্ষ ধানা বাঁধে। এবং যেহেতু মায়ানমারে অলরেডি একটা যুদ্ধের অবস্থা, তাদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে চীন বিদ্রোহীদের হাতে, তো তারা এখানে কুকি বিদ্রোহীদের হাতেও প্রচুর অস্ত্রশস্ত্র দিতে শুরু করে, এবং শেষমেশ সেটা একটা ভয়ঙ্কর একটা দাঙ্গা, একটা সংঘর্ষের অবস্থায় পৌঁছয়, এবং সেটা তো এখনো চলছে, আমরা জানি সেটা। এবং আপনি জানেন আসাম রাইফেলসে যে কুকিরা প্রচুর পরিমাণে মিলিটারি হিসেবে কাজ করত, কিছুদিন আগে যে এসছিল একজন ভারতীয় জওয়ানের স্ত্রীকে নগ্ন করে হাঁটানো, সেটা কিন্তু ওই জন্যই, তারা আসলে আসাম রাইফেলসের, যে আসাম রাইফেলসকে দিয়ে নাকি দিল্লি এতদিন মেইতি হিন্দুদেরকে দমন করতো বলে ধরা হয়, সেই হিসেবে আসাম রাইফেলসের উপর রাগ আছে। যে ওকে দমন করার শেষমেশ পরিণতি হয়েছিল যে আসাম রাইফেলসকে আবার ফিরিয়ে আনার কথা বলা হয়। কিন্তু এই যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে এই কথাটা ওঠা, আচ্ছা ইতিমধ্যে আবার যে মিজোরামের সিএম ওখানে গিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে, যদিও শোনা যায় মিজোরাম ততটা ইনভলভ নয় কুকি চীন ভার্সেস মণিপুরের বিষয়, মানে কুকিদের সঙ্গে মেইতিদের ঝামেলায়, কিন্তু মিজোরামের সিএম যখন এই কথাটা বলে তখন স্বাভাবিকভাবেই তাতে একটা এক্সট্রা ডাইনামিক্স আসে। এটাতে কি
সত্যি আমেরিকান ইন্ধন আছে নাকি এটা এখানকার মানুষের একটা ইচ্ছা, এটা যথার্থ অর্থে কোনো ক্লিয়ার কিছু না। এখানে আমেরিকান চার্চ প্রায় 1830 সাল থেকে কাজ করছে। আমেরিকান চার্চগুলো এই পাহাড়ি অঞ্চলে শুধুমাত্র মিজোরাম অথবা কুকিদেরই নয়, মেঘালয়ও কিন্তু ভয়ঙ্করভাবে খ্রিস্টান ডমিনেটেড। তো এই যে খ্রিস্টানদের যে বারবারন্ত, যেটা আমেরিকান ইভাঞ্জেলিক্যাল চার্চের হাত ধরে, এটা এখানে এমনিতেই এক ধরনের যে অবস্থা তৈরি করেছে, যেখানে কিনা এক ধরনের মানে সমাজটা যে এক হবে, এক হতে পারছে না, কারণ অনেক ধর্ম, অনেক ট্রাইব, অনেক ভাষা সেখানে লাগাতার নিজেদের মধ্যে সংঘর্ষ করে চলেছে। যদিও আমেরিকান ইভাঞ্জেলিক্যাল চার্চের একটা রোল আছে, কিন্তু আমেরিকান সরকারের সরাসরি এই অঞ্চলে আলাদা রাষ্ট্র বানাবে কিনা, যেটা শেখ হাসিনা বলেছে, এটা নিয়ে সঠিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই। আর আমার যেটা মতে, নিয়ে শুধু একটাই লাভ হতে পারে যে মানে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হবে ভারতের, এর থেকে আলাদা কোনো ফল এর নেই। কারণ সেটা মোটামুটি একটা ল্যান্ডলকড একটা দেশ হবে, সে দেশটা মোটামুটি ওর যে নিয়ারেস্ট সবচেয়ে বড় অর্থনীতি হবে চীন, সুতরাং সেগুলো যে চীনের কন্ট্রোলে থাকবে এটা ধরে নেওয়া যায়। ধরা যাক আপনি যদি নাগা যে বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী যাই হোক না কেন নাম দেন, এই নাগারা কিন্তু যেহেতু আমেরিকান প্রোটেস্ট্যান্ট চার্চ, তারা কিন্তু আমেরিকাতেও তাদের চার্চের থ্রু দিয়ে সম্পর্ক আছে, অথচ তাদের যে মিলিটারি আছে তারা কিন্তু চায়নার সঙ্গে সম্পর্ক রাখে। এই একই জিনিস তো ওখানেও হবে। সুতরাং আমার মনে হয় না যে সেখানে আমেরিকার আলাদা করে কোনো স্পেশাল কোনো ইন্ধন থাকার কোনো কারণ আছে, কারণ সেখান দিয়ে খুব কিছু অ্যাচিভ করার আমেরিকার নেই চীনের এগেনস্টে। উপরন্তু ভারতকে মানে হারাবার একটা ভয় আর থাকবে। আর এছাড়া আপনি যদি রিসেন্ট লক্ষ্য করেন যে ট্রাম্পকে যখন বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সামনে ওয়াশিংটনে জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প কিন্তু উত্তর দিয়েছেন যে বাংলার ইন্ডিয়ার যে দ্বন্দ্ব শত শত বছরের, আমরা গিয়ে কি করব। আবার পাকিস্তানের সঙ্গেও যে আজ যে দ্বন্দ্ব শুরু হয়েছে কাশ্মীরে 28 জন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে, সেখানেও কিন্তু উনি বলেছেন এটা নাকি যে 1500 বছর ধরে এই সংগ্রাম চলছে, আমরা গিয়ে কি করব। তার মানে আমেরিকা কিন্তু এই অঞ্চলে খুব বেশি ইনভলভড হতে রাজি নয়। সেখানে দাঁড়িয়ে এই পিপল অফ দ্য জোয়ের আকাঙ্ক্ষাটাই হয়তো আছে এরকম কিছু একটা, যে যদি স্বাধীন রাষ্ট্র হতো, বাট আমার মনে হয় না সেটা কোনো ধরনের শক্তিরই খুব বেশি ইন্ধন পাবে, কারণ তাদের খুব কিছু মানে অফার করার কিছু নেই। ধন্যবাদ, আপনি বিষয়টাকে অত্যন্ত বিস্তারিতভাবে বলেছেন। কিন্তু আমরা যেটা দেখি যে এই যে আপনি 3 দেশের কথা বললেন, এবং এর সাথে মেইনলি আপনি 2 দেশের কথা বলেছেন, এর সাথে বাংলাদেশের যে বাম জনগোষ্ঠী যারা কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে পরিচিত বা কেএনএ নামে পরিচিত, ভারতীয় মিডিয়াতেই দেখেছি মিয়ানমারের চীন জনগোষ্ঠীর যারা এই মানে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, বা বাংলাদেশের বান্দরবনের যারা এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, তারা বিভিন্ন সময় সহানুভূতির জন্য মণিপুরে যাচ্ছে, বা এখানেও তাদের লোকজন আসছে বা ইয়েতে অংশ নিচ্ছে। এই যে এই বিচ্ছিন্নতাবাদী যে জনগোষ্ঠী, তাদের ভিতরে এই যে মানে পারস্পরিক লেনদেন, স্পেশালি আমাদের যে কেএনএফ, তারা ট্রেনিং নিয়েছে মণিপুরে, তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে মণিপুরে, তারা দীর্ঘদিন আবার সিএনএফ চীন ন্যাশনাল ফ্রন্ট যারা, তাদের সাথে তারা সেখানেও প্রশিক্ষণ নিয়েছে আরেক মাত্রায়। তো এই যোগাযোগটাকে কি আপনার আলাদা কিছু মনে হয়, না এটা কোনো ইন্ডিকেট করে কোনো কিছু? না, অবশ্যই তারা একে অপরের প্রতি অবশ্যই সহানুভূতিশীল, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমরা যে নাগা অথবা মণিপুরের যে মেইতিদের আমরা দেখেছি, তারা একে অপরের সঙ্গে অ্যালায়েন্স করে চলে। আসামের উলফা এককালে চলতো, বা আজকে যে আমরা বলছি যে বোম, মিজো, চীন আর কুকি, তো এরাও একে অপরের সঙ্গে অ্যালায়েন্স করে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হলো তাতে কোনো বৈদেশিক শক্তির ইন্ধন আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ইন্ধনটা না থাকলে শেষ অবধি কিছু হবে না। সোভিয়েত ইউনিয়ন যদি ভেটো না দিত আজকে ইউএনএসসিতে, বাংলাদেশ তৈরি হওয়া যথেষ্ট কঠিন হয়ে যেত। সুতরাং ওই রকম একটা পাওয়ারের যে ইউএনএসসির মেম্বার, এরকম কোনো পাওয়ারের সরাসরি কোনো ইনভলভমেন্ট আছে কিনা এটার ওপর। তা না হলে এরকম এলোমেলো ক্ল্যাশ হবে, মানুষ মরবে, এর বেশি কিছু হবে না জিনিসটা।
কিন্তু এবং তাদের পপুলেশনও কিন্তু অ্যাকচুয়ালি যে যারা কিনা আপনার হলো সমতলের বাসিন্দাদের থেকে অনেক কম, সুতরাং তারা কখনোই আলটিমেটলি বিজয়ী হতে পারবে না, এবং তারা আলটিমেটলি যে নির্ভর করবে সমতলবাসীদের ওপরই, তাদের সঙ্গে ট্রেডের ওপর। সুতরাং তাদের মানে নিজে নিজে একা একা একটা যুদ্ধ তারা জিতে যাবে এটা তারা পারবে না। এটা দেখতে হবে যে কোনো মানে ইউএনএসসি মেম্বারের এক্ষেত্রে ইনভলভমেন্ট আছে কিনা। আমার এই কথাটাই কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে আমেরিকার ইনভলভমেন্ট আছে। এবার সেটা আছে কিনা সেটা এখানে গুরুত্বপূর্ণ। তা না হলে তারা নিজেদের প্রতি সহানুভূতিশীল হতে পারে, তারা স্বপ্ন দেখতে পারে, তারা কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারে বদলে। যখন কোনো অর্গানাইজেশন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, কাউন্টার ইনসার্জেন্সিও শুরু হয়, তো এগুলো চলতে পারে। ভারতের যে নাগাল্যান্ডের যে সমস্ত বিদ্রোহীরা আছে, সেই বিদ্রোহীরা ইউএসএতে বেশ ভালো অনেকেই মর্যাদা ভোগ করছেন। বাংলাদেশের যেই পার্বত্য চট্টগ্রাম, সেখানেও আপনার আমেরিকান বা ইউরোপিয়ান বিভিন্ন ডোনার এজেন্সিস এবং এনজিও আইএনজিও যেগুলোকে বলি, তারা কাজ করছে এবং তাদের বিরুদ্ধে এই ক্রিশ্চিয়ানাইজেশন সহ এই গোষ্ঠীগুলোকে নানাভাবে এন্টারটেইন করার একটা অভিযোগ রয়েছে। আবার একইভাবে এখন এই যে রোহিঙ্গা কেন্দ্রিক, সেখানে রাখাইনের মধ্যে সেফ জোন তৈরি করা বা একটা সেফ করিডোর তৈরি করা, এই নানাভাবে আমরা এখন এটা মানে দেখতে পাচ্ছি। তো আবার আপনি ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াড কেন্দ্রিক যে চিন্তা, তো এই চিন্তার প্রেক্ষাপটে আমরা কি এভাবে বলতে পারি যে না, আমেরিকার কোনো আগ্রহ নাই বা আমরা এরকম কিছু দেখছি না? এই ধরনের বিষয়টা কি? অ্যাকচুয়ালি যেমন ধরুন যে খালিস্তানিদের একটা বড় অংশ কিন্তু আমেরিকাতে বসবাস করে, অ্যাংলো স্যাক্সন ওয়ার্ল্ডে তারা নানা অ্যাক্টিভিটিও চালায়, কিন্তু এর মানে এই দাঁড়ায় না যে অ্যাংলো স্যাক্সন ওয়ার্ল্ড খালিস্তানকে সাপোর্ট দেবে। আর একটা কার্ড হাতে রাখছে, এটা একটা কার্ড হাতে রাখার মতো। তারা এরকম অবস্থায় নেই যে তারা পুরোপুরি খালিস্তান আন্দোলনকেই অ্যাংলো স্যাক্সন ওয়ার্ল্ড সাপোর্ট দিয়ে কিছু একটা তৈরি করে ফেলবে, এরকম অবস্থায় ব্যাপারটা না। কিন্তু এই কার্ডটা সে ছাড়বে না, এটা মুদ্রা কথা। তো সেরকমই এই অঞ্চলেরও যে বিদ্রোহীরা আছে, এদের কার্ডটা আমেরিকা ছাড়বে না। যেমন আপনি যদি চীনকে দেখেন, চীন কিন্তু আমরা জানি যে আত্মাদাওয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, সুকি যখন ছিল তখনও সম্পর্ক ভালো ছিল, এবং ইএও এথনিক মাইনরিটি অর্গানাইজেশন যেটা, এদেরও কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনই কিন্তু আরাকান আর্মি থেকে শুরু করে এনডিএলএফ, তারপর হলো যে স্টেট আর্মি অফ ওয়া, এরা প্রত্যেকে কিন্তু যে চীনের থেকেই সমর্থন পায়। 2024 সালের যে 7ই অক্টোবর যে 710 বলে অ্যাটাকটা হয়েছিল, যেখানে 3টি অর্গানাইজেশন মায়ানমার জুন্টার কাছ থেকে বিশাল কেড়ে নেয় অংশ, এখানেও কিন্তু চীনের ইন্ধনের কথাই বলা হয়। এবার চীন সাধারণত এখানে যে রোলটা প্লে করে সেটা হলো সে এথনিক মাইনরিটিগুলোকে সমর্থন করে, সে সাধারণত যে বামেরদের যে সরকারটা, অধিকাংশ সময় জুনটা একবারই হয়েছিল সুকি, একে চাপে রেখে সে তার মতো করে একটা কনসেনসাস মেকিং একটা রোলে আসার চেষ্টা করে। এটা হলো মায়ানমারে চীনের উদ্দেশ্য, যে আমি এথনিক মাইনরিটিদেরও সাপোর্ট দেব, কিন্তু তাকে আমি স্বাধীনতা অবধি সাপোর্ট দিচ্ছি না। আবার অ্যাট দ্য সেম টাইম তাদের আমি সাপোর্ট দিচ্ছি যাতে কিনা আমার কথা শোনে যে বামের কেন্দ্রিক যে আত্মাদাও সরকার, অথবা সে জায়গায় যদি গণতান্ত্রিক সরকার থাকে সেও, এনইউজি যেটা। সুতরাং এই যে জায়গাটা, অবস্থানটা, যেখানে আমি স্বাধীনতা সাপোর্ট করি না কিন্তু স্বাধীনতা পক্ষে যারা তাকে আমি সাপোর্ট করি, এটার মানেটা হলো ওটাকে আমি একটা ব্যালেন্স হিসেবে ব্যবহার করি, যাতে কিনা যে বামের সরকারকে আমি আমার যে লাইনে আনতে পারি। আর তাছাড়া চীনের পাশে দুটো দেশ, ইন্ডিয়া আর মায়ানমার, সেটা যদি ভেঙে যায় সেটা ইনডিরেক্টলি চীনের লাভ, কারণ তাতে ভারত আর মায়ানমারের ক্ষতি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাশাপাশি দুটো দেশের মধ্যেই সম্পর্ক খারাপ হতে পারে, বা মানে তাদের মধ্যে কন্ট্রাডিকশন হওয়ার জায়গা থাকে। কিন্তু আপনার হলো সেখানে এটা যদি দেখা যায় চীন ইন্ডিয়ার মাঝে একটা বাফার তৈরি করে ফেলেছে, বা মায়ানমারের সঙ্গে একটা বাফার তৈরি করে ফেলেছে, সেটা চীনের পক্ষে যায়। সুতরাং আমার মনে হয় না এই অঞ্চলে আমেরিকা কার্ডটা হাতে রাখবে। সে বলবে হ্যাঁ মানবতার স্বার্থে, কখনো খ্রিশ্চানিটির স্বার্থে তারা হয়তো সাপোর্ট করে যাবে, কিন্তু তারা একেবারে ভেঙে দেওয়ার পক্ষে চলে যাবে
এটা সম্ভব না, কারণ ওখানে যে সরকারই আসুক না কেন তাকে ফাইনালি চীনের ওপর ডিপেন্ড করতে হবে, কারণ চীনের তার যে নিয়ারেস্ট লার্জেস্ট মার্কেট, একে অস্বীকার করেও চলতে পারবে না। সুতরাং আমার ধারণা এই অঞ্চলে আমেরিকা খুব ইনভলভড হবে না, শুধু এই মানে ওই সুকুতেই না, সাউথ এশিয়াতেই আমেরিকা আগামী দিনে খানিকটা পিছটান দেবে। সে কারণ সে আগামী দিনে চীনের সঙ্গে কোনো একটা যে ডিল করবে, যেটা আমরা জানি যে ট্রাম্প আপনার একটা ট্রেড ওয়ার, টেকনোলজি ওয়ার বহুদিন ধরে চলছে এবং ট্রাম্প একটা ডিল চাইছে চীনের সাথে। সে ডিলটা কীরকম হতে পারে? আমরা যদি হেনরি কিসিঞ্জারের 2018 সালের সাংরিলা বৈঠকে দেখি, সেখানে হেনরি কিসিঞ্জারের একটা গাইডেন্স ছিল 18 সালে একটা রেড লাইন ড্র করার, অর্থাৎ ওর একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স হবে চীনের, আমেরিকার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স হবে। তো এই যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, এটা ক্ষেত্রে কিন্তু সাউথ এশিয়া চীনের দিকেই যাবে ধরা যায়, কারণ ওটা চীনের ক্লোজ। যেমন কিনা যে ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, এগুলো কিন্তু আপনার আমেরিকার দিকেই যাবে, কারণ আমেরিকার ক্লোজ। আমার নিজের ব্যক্তিগত ধারণা এটাই হবে, যেখানে কিনা সাউথ এশিয়া চীনের কাছে যাবে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আমেরিকার কাছে যাবে, কি ইস্ট এশিয়া হয়তো চীনের দিকে আসবে। আমরা জানি অলরেডি যে জাপান কিন্তু খানিকটা চীনের দিকে পিভট করছে ফাইনালি। তো আবার সেরকম হয়তো দেখা যাবে ওশেনিয়া, অস্ট্রেলিয়া, সেটা হয়তো আমেরিকার দিকে ফেভার সরবে। এরকম কোনো একটা দিকে হয়তো পৃথিবীটা আগামী দিনে যাবে, কারণ আগামী দিনে ট্রাম্পের সঙ্গে যে শি জিনপিংয়ের যে ডিলটা হবে, বাণিজ্য যুদ্ধ আর বেশি দিন চলবে না, এটা প্রচণ্ড ক্ষতিকারক মানে গ্লোবাল অর্থনীতির পক্ষে। তো এটা শেষ হবে যখন, তারপর যে ডিল হবে, সে ডিলটা থেকে এটা ক্লিয়ার হবে। এবং আমার ব্যক্তিগত ধারণা, আজকে এই কাশ্মীরের এত বড় সন্ত্রাসবাদী অ্যাটাকের পরেও কিন্তু আমেরিকা সন্ত্রাসবাদী বলল না, টেরোরিস্ট বলল না। 28 জনকে মারার পরও তাদেরকে বলা হলো যে মিলিট্যান্ট। খুব গুরুত্বপূর্ণ, আজ অবধি আমেরিকা এরকম অ্যাটাককে মিলিট্যান্ট বলে না, তারা টেরোরিস্ট বলে। তো টেরোরিস্ট না বলে মিলিট্যান্ট বলা, মোটামুটি যে ট্রাম্প জানিয়ে দিল যে সে নিউট্রাল থাকবে, আমি আমেরিকাকেও, ইন্ডিয়াকেও ভালোবাসি, পাকিস্তানকেও ভালোবাসি, ইন্ডিয়া ইম্পর্টেন্ট, পাকিস্তান, তার মানে আমি নিউট্রাল, এটা ওরা বুঝে নেবে। এখানে বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়াকে একই বার্তা দেওয়া ছিল, এটা তোমরা বুঝে নেবে। তো আমার ব্যক্তিগত ধারণা আমেরিকা এখান থেকে উইথড্র করবে আগামী দিনে, এটা চীনের হাতে ছাড়বে। এবার এর আগে একটা পর্বে আমি আলোচনা করেছি, বাংলাদেশের যে শাসক শ্রেণী, যারা আওয়ামী এবং বিএনপির মধ্যে মোটামুটি বণ্টিত, কিছুটা জামাত হতে পারে, বাট এই দুটো মেইন পার্টি, এদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আমেরিকা যদি উইথড্র করে তাহলে সে কিভাবে এখানে কাজ করবে। কারণ আমার ধারণা আমেরিকা এখানে আসবে না। আওয়ামী বলুন অথবা বিএনপি বলুন, মানে শাসক শ্রেণীটা বাংলাদেশের, তারা এটা ইমাজিন করতে ভালোবাসে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। কারণ ইন্ডিয়া ভার্সেস ইউএসএ হলেই আওয়ামী ভার্সেস বিএনপি হবে, কারণ বিএনপি জামাত হলো ইউএসএ ব্যাক্ট ঐতিহাসিকভাবে, আর ইন্ডিয়া ব্যাক্ট হলো আওয়ামী। কিন্তু ইন্ডিয়ার ইউএসএ এতদিন ধরে এক লাইনে ছিল, সেজন্য আমরা দেখেছি আওয়ামীর এগেনস্টে জামাত আর বিএনপি ইনএফেক্টিভ। প্রায় 15 বছর ধরে এখানে যে স্বৈর শাসন চলেছে, বিশাল একটা অবস্থা চলেছে। এখন এটা খুব চিন্তা করতে হবে এই শাসক শ্রেণীকে, যে যদি আমেরিকা উইথড্র করে, যদি আমেরিকা সবসময় ইন্ডিয়াকেই বার্তা দেয় তোমার দায় তুমি চুকাও, আমি এখানে নেই, তাহলে কিন্তু বাংলাদেশের শাসক শ্রেণীরও চিন্তা করতে হবে যে সে কি করবে। আমার নিজের ধারণা বাংলাদেশের শাসক শ্রেণীটা ইমাজিন করছে যে এখানে আমেরিকা আসবে, আমেরিকা এখানে আসবে না। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।